নমস্কার। আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম নোঙর। লেখক বাসুদেব মালাকার। মায়ের জন্য এক পাতা প্রেশারের ওষুধ কিনতে এসেছিলাম। দোকানের সামনে কেয়া বৌদির সঙ্গে দেখা হয়ে গেল। বেশি দেখা সাক্ষাৎ হয় না ওর সঙ্গে। ওদের পরিবারটি একটু আলাদা ধরনের। কেউ বিনা দরকারে বাইরে হট্ট করে ঘুরে বেড়াতে পছন্দ করে না। কারো বাড়িতে তেমন যাতায়াতও নেই। আমাদের বাড়ি 4টে বাড়ির পরেই বাড়ি। ওর বিয়েতে আমি নিতবর হয়ে গিয়েছিলাম, তখন আমার বয়স 11 বছর। আগে কেয়া বৌদি ছিপছিপে ছিল, এখন বেশ মুটিয়ে গিয়েছে, কিন্তু মুখশ্রীটুকু প্রায় একই আছে। আমাকে একটু তফাতে ডেকে নিয়ে নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, তোর কথায় ভাবছিলাম কদিন ধরে, একটা উপকার করে দিতে পারবি? বললাম, কি উপকার? বৌদি বলল, কাল দুপুরে বাড়িতে আসিস, তখন বলবো। বললাম, একটু আভাস তো দাও। বৌদি বলল, রাস্তায় দাঁড়িয়ে সেসব কথা বলা যায় না, তবু শোন, ব্যাপারটা শানুকে নিয়ে। অবশ্যই আসিস কাল, বলে একটা টোটো থামিয়ে উঠে চলে গেল। শানু ওর মেয়ের নাম। এবার 12-এ উঠেছে, দেখতে মায়ের চেয়েও সুন্দরী। লেখাপড়ায়ও ভালো, নম্র ভদ্র, হুজুগে বারমুখ নাচনি টাইপ নয়। সেই শানুর বিষয়ে কী কথা থাকতে পারে যা রাস্তায় দাঁড়িয়ে নিচু গলায় বলতে হয়? কি জানি আজকাল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যা কাণ্ড করছে, কিন্তু শানুকে কোনোভাবেই সেই গোত্রে ফেলা যায় না। অবশ্য মানুষকে ওপর থেকে দেখে বোঝা মুশকিল। কেয়া বৌদির কথাগুলো মাথার ভিতরে আটকে রইল। পরদিন দুপুরে গিয়ে যা শুনলাম, তত বেশি গুরুতর কিছু নয়। কিছুদিন যাবৎ একটা ছেলে শানুকে খুব বিরক্ত করছে। ওদের স্কুলের একটু আগে 10:30 থেকে দলবলসহ বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে সে। শানুকে প্রপোজ করেছিল একদিন। শানু পাত্তা দেয়নি বলে এখন শাসাচ্ছে। শানুর দিকে আজে বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছে। একদিন পথ আটকে হাত ধরে টেনেছিল। শানু ভয়ে স্কুলেই যেতে চাইছে না। খুব চিন্তায় আছি রে, সামনে ওর ফাইনাল এক্সাম। শানুকে ডাকো, চেহারার ডেসক্রিপশনটা শুনে নি। না না, শানু বলেছে কাউকে না বলতে। তোর দাদার কানে গেলে রক্ষে থাকবে না, উল্টে মেয়ের দোষ দেবে, বলবে শানু ইন্ডালজেন্স না দিলে। তুই তো জানিস এবারই ধরন। আমাকে কি করতে হবে? তুই ওদের একটু করকে দিতে পারবি? পুলিশে জানাচ্ছ না কেন? না রে, তা সম্ভব নয়। শানুকে নিয়ে টানা হ্যাচড়া করবে, পেপারে খবর হবে। তুই যদি একটু ঠেকাতে পারিস দেখ। ঠিক আছে, তুমি ভেবো না। রাস্তায় বেরিয়ে মনে হলো, এরা কি ভাবে আমাকে? মাস্তান? আমার অনেক বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে আড্ডা দিয়ে বলে আমাকে লুম্পেনদের সঙ্গেও পাঙ্গা নিতে হবে? ইউনিভার্সিটি শেষ করে প্রায় 6 বছর বেকার বসে আছি। চাকরির চেষ্টা করে করে এখন হাল ছেড়ে দিয়েছি। কত জায়গায় ইন্টারভিউ দিয়ে এলাম, কেউ খবর দিল না। বিএড নেই বলে মাস্টারির পরীক্ষায়ও বসতে পারিনি। বেকার ছেলে মানেই কি বনের মোষ তাড়ানোর ঠিকাদার? রাগ মেশানো একটু অভিমান হলো কেয়া বৌদির ওপরে। অবশ্য কেয়া বৌদির কোনো দোষ নেই। একসময় তো বিস্তর মারপিট করেছি, এলাকায় সেটা অজানা নয়। কলেজে পড়ার সময় ইউনিয়ন করতাম, তখন ঝুটঝামেলায় জড়াইনি যে তা তো নয়। তখন মাঝে মাঝে একটু টাফ হতেই হতো। কিন্তু এই বেকার জীবন, অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা, ক্রমবর্ধমান বয়স আমার সে আগুন নিভিয়ে দিয়েছে। কেয়া বৌদি সেই দিনগুলোর কথাই মনে রেখেছে। ওর তেমন দোষ নেই। একটু হাসিও পেল। আমার আড্ডার খুব ঘনিষ্ঠ বন্ধু যে কজন, সেই কলেজ জীবন থেকে। তারা শুনলেও অবশ্য বলবে, অনেক দিন হাতে সুখ করিনি, চল কালকেই কেলাই সব কটাকে। মা 1008 টাকা পেনশন পায়, দাদা মাঝারি ধরনের একটা সরকারি চাকরি করে, তাতেই আমার অন্ন জুটছে। বৌদি মাঝে মাঝেই মিষ্টি করে কথা শোনায়। সেদিন বলেছে, জানো তো আজকাল টিউশনের বাজার খুব ভালো,
আমার এক বান্ধবী টিউশন করে মাসে, এখন শুনতে পাচ্ছি দাদা কলকাতার কাছাকাছি ফ্ল্যাট কেনার চেষ্টা করছে। আমি এখন প্রায়ই ভাবি আর কদিন পরেই আকাশ হবে আমার মাথার উপরে ছাদ, ঘাস হবে পিঠের নিচের বিছানা। আমার প্রাইমারি স্কুলের বন্ধু গুলে এখন এলাকায় বেশ নাম করেছে। এক মাঝারি দাদা শেল্টারে আছে, একটা ছোট দল গড়ে তার হয়ে কাজ করে। অনেক দিন তার সঙ্গে দেখা নেই। শুনতে পাই গুলে এলাকায় বেশি থাকে না, তবে এসব কাজ ওরই উপযুক্ত। ভদ্রলোক দিয়ে এসব কাজ হয় না। অনেক চেষ্টা করে গুলেকে ধরতে পারলাম। সন্ধেবেলায় স্টেশনের ওভারব্রিজের নিচে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিল। কাছে গিয়ে বললাম, কেমন আছিস? এখানে কি করছিস? একজনের আসার কথা আছে। কি খবর তোর? গুলে, একটা ব্যাপারে একটু হেল্প চাই রে। কীরকম ব্যাপার? সংক্ষেপে সব বলতে ও বলল, মাল করি পাওয়া যাবে কিছু? না রে, সমাজসেবা। পারবি? গুলে আমাকে দেখলো ভালো করে, তারপর বলল, ও সব আমার কাজ নয়, তার জন্য অন্য লোক আছে। আপাতত শানুকে নজরে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। বাড়াবাড়ি কিছু হলে বড়জোর বন্ধুদের সাহায্য। চলে আসছিলাম, গুলে ডেকে বলল, ছুঁচো মারা কেস। ঠিক আছে, দুটো ছেলে দেব, কবে কখন লাগবে গোবিন্দর দোকানে জানিয়ে দিস। ঠিক আছে, দরকার হলে বলবো। তোর নম্বরটা দে। না না, নম্বর পাবি না, গোবিন্দকে খবর দিলেই আমি পেয়ে যাব। শানুর স্কুলের সামনে সেই দলটা যথারীতি হাজির। এমনিতে এরা খুব ভীতু হয়, প্রতিবাদ করা হয় না বলেই এদের এত সাহস। কাছেই থানা, মাঝে মাঝে স্কুল শুরু ও শেষের সময়টুকুতে একটা পুলিশের গাড়ি টহল দিলেও তো এটা বন্ধ হয়। কিন্তু কে ভাবে এদের নিয়ে? পেটে বিদ্যে নেই, পকেটে টাকা নেই, বাড়িতে নিজের মতো একটা আলাদা ঘরও নেই সকলের। থাকার ভিতরে মা বাবাকে ব্ল্যাকমেল করে কেনা একটা সেকেন্ড হ্যান্ড বাইক, একটা সেলফোন, এই তো সম্পদ। নিজের যোগ্যতায় একটি মেয়ের ভালোবাসা অর্জন করার মতো ক্ষমতা নেই, তাই জোর করে তা দখল করার দুরভিসন্ধি। সকাল 10:35। দলে দলে মেয়েরা পায়ে হেঁটে, সাইকেল নিয়ে স্কুলে ঢুকছে। সমর, তপন, বিধান ও আমি 4 জন স্কুল গেটের উল্টো দিকে জগন্নাথের বই খাতার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ওই ছেলেগুলোর নিত্যদিনের রুটিনও যথারীতি চলছে। আমরা শানুর জন্য অপেক্ষা করছি। ভিড়ের জন্য শানুর রিক্সাটা স্কুল গেট থেকে একটু দূরে থামলো, দেখতে পেলাম। রিক্সা থেকে নেমে একটু এগোতেই একটা ছেলে শানুর দিকে এগিয়ে গেল। রোগা চোয়ারে চেহারা, গাল বসা মুখ, পাছায় মাংস নেই, জিন্সের প্যান্টটা প্রায় কুঁচকির কাছে নেমে এসেছে, একটা সস্তার টি শার্ট গুজে পরা। সে শানুর পথ আটকে হাতে একটা কাগজ গুজে দিতে চাইছে। শানু বিব্রত মুখে পাশ কাটিয়ে যেতে চাইছে। ছেলেটা গাদি খেলার কায়দায় তাকে আটকে সুর করে বলছে, প্যার ভরি খত লিখা হুঁ मैं, পড়ো তো যারা সহি। বাকি ছেলেগুলো খ্যা খ্যা করে হাসছে। নিত্যকে বললাম, চল এগোই। নিত্যর চেহারাটা বিশাল, রেগুলার জিমে যায়। ওর পিছনে পিছনে আমরা 3 জন। নিত্যর পিছনে আমাকে দেখে শানু একটু ভরসা পেয়ে বলল, দেখো না কাকু। নিত্য খপ করে ছেলেটার কলার চেপে ধরে গালে একটা থাপ্পড় কষাতেই বাকিগুলো দৌড় লাগালো। তাদের ভিতরে একজন বয়স বছর 16-17 মতো, পালানোর সময় বিধানের হাতে ধরা পড়ে গেল। মুখটা এখনও কচি এবং সুশ্রী, ঠোঁটের উপরে হালকা গোফের রেখা দেখা দিয়েছে, দুটো বড় বড় চোখে জলের আভাস স্পষ্ট। এটা পুরোপুরি বকে যায়নি বলেই মনে হলো। বিধান বলল, দুটোকে থানায় নিয়ে যাই, চল। থানার কথা শুনেই সে হাউমাউ করে কেঁদে উঠে বলল, থানায় নেবেন না দাদা, আপনাদের পায়ে পড়ি। আমি জিজ্ঞেস করলাম, তোর নাম কি? ইন্দ্রদীপ মজুমদার। বাড়ি কোথায়? সরডাঙ্গায়।
এত দূর থেকে বাঁদরামি করতে এসেছিস? আজই প্রথম এসেছিলাম কুন্তলের সঙ্গে, বাঁদরামি করতে আসিনি। কুন্তল বলেছিল ফেরার সময় ওর পুরনো একটা মোবাইল দেবে। তোর মোবাইল নেই? না, দিদি কিনে দিতে পারেনি। কি করবি মোবাইল দিয়ে? অনলাইন ক্লাস করতে পারি না। তোর বাড়িতে কে কে আছেন? আমি, দিদি, মা আর দাদু। তোর বাবার নাম কি? শুনে ইন্দ্র একটু আড়ষ্ট হয়ে গেল। তারপর বলল, বাবা নেই, দাদুর নাম শিবনাথ মজুমদার। নামটা শুনেই ঝাঁকুনি খেলাম। শিবনাথ মজুমদারের নাতি গার্লস স্কুলের সামনে ইভটিজারদের দলে জুটেছে। একদা শিবনাথ মজুমদারের নামে ভয়ে ভক্তিতে এলাকা আড়ষ্ট হয়ে থাকত। নানা রকম মিথ তৈরি হয়েছিল ওই নামটি ঘিরে। ওরা নাকি জোরদার, ঘুষখোর, সুদখোরদের মুন্ডু দিয়ে ফুটবল খেলতেন গভীর রাতে। একটি কিশোরপুত্র সহ স্ত্রীকে ফেলে রেখে রাত্রির বৃন্ত থেকে ফুটন্ত সকাল ছিঁড়ে আনার জন্য তারা বের হয়েছিলেন দলে দলে। শিবনাথ তাদেরই একজন। সেই শিবনাথের নাতি একটা তীব্র কৌতূহল জেগে উঠল। এই আপাত বিষমীকরণের উৎসটা কেমন জানার ইচ্ছেটা প্রবল হয়ে তাড়িয়ে বেড়াতে লাগলো। ইন্দ্রর কথা মনে পড়ছিল কদিন ধরে। যদিও সেদিন ওকে মারিনি, অন্য একটা পাপীকে মেরেছিলাম শুধু। কিন্তু অতগুলো মেয়ের সামনে ইন্দ্রর কলার ধরে টেনে হিঁচড়ে সরিয়ে এনেছিলাম। এই বয়সে আবেগ, আত্মশ্লাঘাবোধ খুব প্রবল হয়, ঘাড় শক্ত হয়ে ওঠে। সেই ঘাড়ে হাত দিয়ে, না, এটা মেরামত করা দরকার, কিন্তু কিভাবে করব ভেবে পাচ্ছিলাম না। ওদের বাড়ি চলে যাব? হুট করে অজানা একটা বাড়িতে যাওয়ার কি কারণ দেখাবো? কদিন পরে কিয়া বৌদির কাছে গেলাম। শানু এখন নির্বিঘ্নে স্কুলে যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করছে, পরীক্ষায় নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। কিন্তু একেবারে নিখরচা এটা হবে তা কি হয়? কিয়া বৌদি খুব আপ্যায়ন করে বসালো, চা করে নিয়ে এলো। আমি যে জন্য এসেছি সেই জিনিসটা কিভাবে চাইবো তাই ভাবছিলাম মনে মনে। কিয়া বৌদি সামনে এসে বসলে বললাম, বৌদি একটা জিনিস দেবে? বল না, অত ভনিতা করছিস কেন? সাধ্যের ভিতরে হলে নিশ্চয়ই পাবি। তোমার কাছে ব্যবহার করো না এমন পুরনো একটা সেলফোন হবে? কেন, তোর ফোন নেই? আছে, সেটাও সবসময় রিচার্জ করা হয় না, তবু আর একটা দরকার। তোর দাদা একটা কিনেছে গত মাসে, পুরনোটা আছে, কিন্তু তোকে পুরনো ফোন দিতে বাধো বাধো ঠেকছে। তোকে যে নতুন একটা কিনে দেব। বৌদি একটা নিঃশ্বাস গোপন করে বলল, তোর দাদা বাড়ি এলে বলে দেখব, ভিতরে যদি দরকারি কিছু থাকে বের করে। সরডাঙ্গা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, হাঁটা পথে আধ ঘন্টা লাগতে পারে। বাঁদিকে রত্না খাল, এখন তেমন স্রোত নেই। একটা মাছ ধরার পাটার উপরে একটা কোচ বক বসে আছে। ডান দিকে সবজির ক্ষেত, তারপরেই শ্মশান। আজকাল আর ডেড বডি আসে না তেমন। লোকের হাতে পয়সা হয়েছে, বডি নিয়ে নিমতলা বা রতনবাবুর ঘাটে চলে যায়। 1 ঘন্টার ভিতরেই মানব জীবন ফিনিশ। ডোম বিশু মল্লিক তাও ঘাট আগলে আছে। একটা চালা ঘরে কিছু কাঠ, পাটকাঠি, পেল্লাই সাইজের একটা দাড়ি পাল্লা। অনাথ চক্রবর্তীও নামাবলী গায়ে দিয়ে কাছে পিঠেই থাকে। সবের কণ্ঠার উপরে চাল কলার পিণ্ড রেখে যাত্রা মঙ্গল পাঠ করে শেষবারের মতো। শ্মশান ছাড়িয়ে একটা ইট ভাটা, তারপরে একটা বড় বিল, লোকে বলে কাঁকন বিল। তার তীরে রাস্তার পাশটায় ঘন আগাছার জঙ্গল। এবার আর মিনিট 10 হাঁটলেই সরডাঙ্গা। ইন্দ্রকে বাড়িতে পাবো কি না, পেলেও সেই দিনের ওই ঘটনার পরে কেমন প্রতিক্রিয়া দেখাবে ভাবতে ভাবতে হাঁটছিলাম। শিবনাথ মজুমদারকে দেখিনি কখনো। শুনেছি এখন নাকি কথা টথা তেমন বলেন না, পুলিশের অত্যাচারে প্রায় পঙ্গু। উনি যদি জিজ্ঞেস করেন কেন এসেছি, কি উত্তর দেব? থেমে থেমে একটা গুরুম গুরুম শব্দ কানে আসছিল।
টিনের চালে নারকেল পড়লে যেমন শব্দ হয় তেমনই। একটা লোককে জিজ্ঞেস করতে দেখিয়ে দিল ওই সুপুরি গাছওয়ালা বাড়ি। বাড়িতে ঢুকে থতমত খেয়ে গেলাম। মলিন শ্রীহীন একটা বাড়ি। বাড়ি বলতে খানিকটা ছাদ, খানিকটা টিনের ছাউনি দেওয়া গোটা তিনেক ঘর, চারদিকে অনটনের ছাপ। একটু ইতস্তত করে ডাকলাম, ইন্দ্র, ইন্দ্র বাড়ি আছো? একটা ঘরঘরে কণ্ঠস্বরে কে যেন চিৎকার করে উঠল, কে তুমি? পুলিশ? সাবধান, কাছে আসবে না। শুনে হক চকিয়ে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটা মেয়ে 26-27 বছর বয়স, ফর্সা রং, একটা জংলা ছাপা শাড়ি পরা, বেরিয়ে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? ইন্দ্রর সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম, বাড়িতে আছে? আমি ইন্দ্রর দিদি, ও একটা রিফিল কিনতে দোকানে গেছে, আপনি একটু বসুন, এক্ষুনি এসে পড়বে বলে বারান্দায় একটা মোড়া দেখিয়ে দিল। জিজ্ঞেস করলো, ইন্দ্রকে কিভাবে চেনেন? আপনি ওর বন্ধু? ইন্দ্র আমার চেয়ে বয়সে অনেক ছোট, এমন অসমবয়সী বন্ধু হতে পারে? মেয়েটি কি তা বুঝতে পারেনি? একটু হেসে পড়লাম, একদিন বাজারে আলাপ হয়েছিল, আমি শতদল, অভিরামপুরে থাকি। মেয়েটি বলল, আমার নাম তনুশ্রী। তনুশ্রী খুব চাপা স্বভাবের বোঝা গেল। খুব নিতান্ত বেহায়ার মতো খুঁচিয়ে খুঁচিয়ে কিছু কথা জানা হলো। খানিকটা দূরে একটা জুনিয়র হাই স্কুলে প্যারা টিচার, তার বেতনেই ওদের সংসার চলে। মায়ের আর দাদুর ওষুধ, ইন্দ্রর পড়াশোনা, খাই খরচা, রান্নার গ্যাস, বিদ্যুতের বিল সব ওই দেয়। আমারও তো সেই দশা, দাদার আশ্রয়ে পরগাছার মতো সেটে আছি। ইন্দ্র এসে আমাকে দেখে অবাক হয়ে গেল, একটু আতঙ্ক মেশানো বিস্ময়ে তাকিয়ে বলল, আপনি? তার চোখে নীরব মিনতি ফুটে উঠল, যার অর্থ দিদিকে কিছু বলবেন না। সেই দিন থেকে তনুশ্রী যেন টানতে লাগলো। কি এক অজানা আকর্ষণে সে আমাকে টানতেই থাকে। সারা পৃথিবী জুড়ে একটা অকারণ মন খারাপের হাওয়া বয়ে যায়। আড্ডা দিতেও ভালো লাগে না আর, প্রায়ই নির্লজ্জের মতো যাই তনুর কাছে। আমি তো অনিকেত, নোঙরহীন স্রোতে ভাসা নৌকো। এই মেয়েটিও প্রায় তাই, পিছনে এক টালমাটাল নিরক্ত অতীত, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। ওই তো আমার বন্ধু। একটু দূরে একটা টিনের চালার নিচে শিবনাথ মজুমদার গুরুম গুরুম করে বোমা ফাটান। পুরো উন্মাদ অবস্থা, ভীষণ হিংস্র স্বভাব হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। একমাত্র তনু ছাড়া কাউকে কাছে ঘেঁষতে দেন না, কাউকে ভয় পান না, মান্য করেন না। নখ দিয়ে মেঝে গর্ত খুঁড়ে প্রস্রাব করে মাটি গুলে দলা পাকিয়ে শুকিয়ে টিনের চালে ছুঁড়ে চিৎকার করেন, ওই শোনো, শোষণের কারাগার ভাঙার শব্দ। শিকল খুলে দিয়েও দেখা গিয়েছে রাস্তার বেচাল লোকজনকে আক্রমণ করেন, তারাও খুব মারে। তনুর বাবা মারা যেতে পাগলামিটা বেড়েছে, অগত্যা। সন্ধ্যের একটু আগে যখন ওদের বাড়িতে ঢুকছি, ইন্দ্র তখন টিউশন নিতে যাচ্ছে। তনুকে জিজ্ঞেস করলাম, ও কার কাছে পড়ে? আশুবাবু ফিজিক্সটা দেখিয়ে দেন, ইংলিশেও উইক, কেমিস্ট্রিতেও খামতে আছে। তাহলে তো খুব সমস্যা। কি করব, ভালো কোচিং সেন্টারে দিতে গেলে যা খরচ। দোষ না ধরলে একটা কথা বলবো, ইংরেজিটা যদি আমি দেখিয়ে দিই, টাকা লাগবে না, শুধু আমাদের বাড়ি যেতে হবে ওকে। তনু কোনো উত্তর দিল না, মুখটা ফেরানো, আবছা অন্ধকারে তা দেখতে পেলাম না। এলাকার নামী কেমিস্ট্রি স্যার ফণিবাবু টিউশনি করেন। একবার ওর ছেলে সজল বাইকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করলে আমরা সব বন্ধুরা মিলে রক্ত দিয়েছিলাম। মনে দয়া বা কৃতজ্ঞতাবোধ যদি থাকে, তাহলে একটা দুস্থ ছেলেকে একটু কম পয়সা পড়াবেন না উনি? কাল একবার যাচাই করে দেখতে হবে। তনু বলল, এখানে দাঁড়িয়ে কথা বললে মশা উড়িয়ে নিয়ে যাবে, ঘরে চলুন। বললাম, না, আজ থাক। তনু বলল, কেন এসেছিলেন বললেন না তো? আমি নিজেও কি এর উত্তর জানি? প্রায়ই ভাবি ইন্দ্রই হলো তনুর হাতে শেষ তাস। ওর পায়ের তলার মাটি শক্ত না হলে
তনুর মুক্তি নেই। সারা জীবন ওকে এই অন্ধকূপে বসবাস করতে হবে। একদিন বুড়ি হয়ে যাবে। নোঙরবিহীন নৌকোর মতো তখন তার ভাসমান জীবন। ইন্দ্র স্কুল খুলে গিয়ে অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। এখন আর মোবাইলের দরকার নেই। কেয়া বৌদিকে সেটা জানিয়ে দিতে হবে। সেদিন ওটা চাওয়ার পরে নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করছিল। কাউকে কিছু দিতে না পারি, কিন্তু পুরনো জিনিস দিয়ে অপমান করব কেন? ইস, আমি কি পরোপকারের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম তখন। সকালবেলা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিলাম। কার একটা সাইকেল চড়ে ইন্দ্র এসে হাজির হলো। কোনো ভূমিকা না করেই বলল, শতদলদা, গত রাতে দাদু মারা গেছে। প্রায় অচেনা অজানা একজন মানুষের মৃত্যু সংবাদে প্রবল শোক জাগতে পারে না? আমারও জাগলো না। প্রথমেই মনে হলো তনুর পা থেকে একটা শিকল খুলে পড়ল। ওকে দাদুর ভরণ পোষণ, দেখভাল, সেবা, দুশ্চিন্তা এগুলো আর করতে হবে না। এটাও মুক্তির এক ভগ্নাংশ। তারপর শিবনাথবাবুর ওই জীবনমৃত চেতনাহীন মনুষ্যতর জীবন থেকেও মুক্তি। কম কি? ইন্দ্রকে বললাম, তুমি যাও, আমি লোকজন নিয়ে আসছি। শিবনাথবাবু ধর্মাচার, পুজো আচার, পারলৌকিকতায় বিশ্বাস করতেন না। তবু তনু যথাসাধ্য নমনম করে করেছে সব কিছু। সন্ধেবেলা একটু জল মিষ্টি খেয়ে ওদের বাড়ি থেকে বের হচ্ছিলাম। তনু আমার সঙ্গে রাস্তা পর্যন্ত এলো। সারা দিনের ক্লান্তিতে মুখটা শুকনো। এই কদিনের আতেলা চুলে চিরুনি বুলিয়ে নেওয়ারও ফুরসত পায়নি। একরাশ জলজ শ্যাওলার ভিতরে মুখটা নীল শালুকের মতো ফুটে আছে। ঝুপসি অন্ধকার নেমেছে, একটু একটু হাওয়া বইছে, শীত আসছে। দাদুর মৃত্যুতে তনু কি একটু ভারমুক্ত হলো, নাকি পাগল অচেতন হলেও একটি জীবন্ত মানুষের অভাবে সে আরও বিপন্ন হলো? ঘাড় ঘুরিয়ে মুখের উপরে ঝুঁকে ওর মুখটা দেখার চেষ্টা করলাম। তনু বলল, একটা কথা বলার ছিল। আমি উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। তনু একটু ইতস্তত করে বলল, কেউ সময়ে অসময়ে এসে খোঁজ খবর নিলে আমাদের ভালো লাগে, একটু সাহস পাই। কিন্তু তার পিছনে যদি কারো কোনো প্রত্যাশা বা অন্যরকম অনুভূতি জাগে, তাতে সাড়া দেওয়ার ক্ষমতা নেই আমার। আমি তো মেয়ে, আমার ইনস্টিংক্ট বলছে তেমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও। আমার ভুলও হতে পারে। আমি খুব অসহায়, সংসারের বাঁধন কেটে কোথাও যেতে পারবো না। কেউ যেন আমাকে ভুল না বোঝে। একটা ইট এসে যেন বুকে লাগলো। আমরা কেউ কারো মুখ দেখতে পাচ্ছিলাম না। অন্ধকার আমাদের সহায় হয়েছিল। ইন্দ্র টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন তো পাবেই, স্টারও পাবে মনে হয়। বললাম, ইন্দ্র কি আমার কাছে পড়তে যাবে না তাহলে? আমি কি তাই বললাম? শুধু বলেছি কেউ অসম্ভব কোনো কিছু ভাবলে কষ্ট পাবে। আমি তো কোনো সাহায্য করতে পারবো না। পরদিন আড্ডা দিয়ে বাড়ি এসে দেখি পিয়ন একটা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেছে। বৌদি সই করে নিয়েছে, বাদামি খামের চিঠি, ওপরে বেগুনি কালিতে OIGS ছাপ। বাঁ দিকের কোণে একটা সরকারি ডিপার্টমেন্টের নাম। মনে পড়ল, ওই ডিপার্টমেন্টের একটা পরীক্ষায় রিটন ও ভাইবা দিয়েছিলাম। সেও তো 3 বছর আগেকার কথা। এতদিন পরে আবার তারা চিঠি দিল কেন? তাদের তো আমার কাছে কোনো টাকা কড়ি পাওনা নেই। জানি না কি আছে ওর ভেতরে। প্রথমেই তনুর কথা মনে পড়ল। ভাবলাম যাই লেখা থাকুক, বিশেষ বন্ধু হিসেবে তনুই ওটা প্রথম খুলবে। পরন্ত বিকেলে ওর কাছেই যাচ্ছিলাম। আজ আর আমার মনে কোনো সংকোচ নেই। সোজাসুজি তনুর চোখের দিকে তাকাতে পারবো। মনের ভেতরে যদি কিছু জন্ম নিয়েও থাকে, তনু তো সেটা মুছে দিয়েছে। তবে আর কিসের সংকোচ? একজন মানুষ আর একজন মানুষের কাছে সহজ হয়ে যেতে পারে না? বড় সুন্দর লাগছে আজ বিকেলের কাঁকন বিলকে। ওপারে একটা খেজুর গাছের আড়ালে সূর্য ডুবছে। দুটো পানকৌড়ি তখনও মাছের আশায় জলের ওপরে ঘুরছে।
বাঁদিকের ভাট, বইচি, কালকাসুন্দে, হাতিসুর, শেয়াকুলের জঙ্গলের ভেতরে জলের খুব কাছে কেউ বসে আছে। দূর থেকে মনে হলো একটি মেয়ে, হলুদ রঙের শাড়ি পরা, দু হাঁটুর ওপরে মুখটা রেখে চুপচাপ বসে আছে। মনটা কু গেয়ে উঠল। এই প্রায়ান্ধকারে বসে আরও নির্জনতার অপেক্ষা করছে। ডুবে মরতে চায় নাকি? আমার ভিতরে সেই বনের মোষ তাড়ানোর বাতিকটা আবার জেগে উঠল। ঢালু পার বেয়ে প্রায় দৌড়ে কাছে গিয়ে চমকে উঠলাম। তনু, তনু এখানে কি করছে? আমাকে দেখে একটু হেসে পাশে বসতে বলল। তখনও আমার বিস্ময় কাটেনি। বললাম, এই অবেলায় এখানে কি? ভালো লাগে, তাই মাঝে মাঝে আসি। এটা মোটেই ভালো লাগার মতো সময় বা জায়গা নয়। পাশেই শ্মশান, সে খেয়াল আছে? তবে নিশ্চয়ই কোনো মতলব আছে বলে তনু আঁচলের আড়াল থেকে একটা পিস্তল বের করলো। পুরনো, কাদামাটি মাখা, জং ধরা একটা ভারী পিস্তল। আমি চমকে উঠলাম। তনুর হাতে পিস্তল? কি করবে ওটা নিয়ে? তনু খুব বিষণ্ণ স্বরে বলল, এটার টানে পড়েই দাদু একদিন বউ ছেলে ভুলে ঘর ছেড়েছিল। বাবা তখন 9-এ পড়ে, আর পড়া হয়নি। তারপরে ঠাকুমা বিনা চিকিৎসায় মারা গেছে। সামান্য বিদ্যেয় বাবা ভালো কাজকর্ম জোটাতে পারেনি। জেলের কয়েদির ছেলে বলে কাজ দেয়নি কেউ। তারপর রোগে অপুষ্টিতে অকালে মরে গেছে। পুলিশ বারবার হেনস্থা করেছে। এটার জন্যই আমাদের জীবন তছনছ হয়ে গেছে। আমরা অনাথ হয়ে আগাছার মতো বেঁচে আছি। আজ দাদুর ঘরের মেঝের গর্ত মেরামত করতে গিয়ে পেয়েছি। এটাকে বিসর্জন দিতেই আজ এসেছিলাম এখানে। তনুর গলা ভারী হয়ে উঠল শেষ দিকে। আবার ঢালু পার বেয়ে রাস্তায় উঠছি দুজনে। নামা সহজ, ওঠা কঠিন। তনু একসময় হাতটা বাড়িয়ে দিল। রাস্তায় উঠেও সেইভাবে হাত ধরেই বলল, সেদিন যা বলেছিলাম সেটা মনের কথা নয়। ওটা বলতে বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি তো কোনো দিন মুক্তি পাবো না। স্বপ্ন দেখার অধিকারও নেই আমার। শেষ দিকে ওর গলা বুজে গেল। আমি পকেট থেকে খামটা বের করে ওর হাতে দিয়ে বললাম, এটা কাল এসেছে, তুমি প্রথম খুলবে বলে এনেছি। তনু অন্ধকারে কিছু পড়তে পারল না। বলল, চলো বাড়ি গিয়ে দেখব। আমরা জানি না কি লেখা আছে ওতে। যাই থাক, আমার জলে ভাসা জীবনের নোঙরখানি যে এই কাকন বিলের তীরে প্রথিত হয়ে গেল, তনু তা নিশ্চয় বুঝবে। আমরা এগোতে লাগলাম।